প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা ভালোই আছো। করোনার পরিস্থিতি তোমাদের অনলাইন ক্লাস নিচ্ছি। আমার অর্থনীতি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে অর্থনীতির দ্বিতীয় ক্লাস নিচ্ছি। অর্থনীতির দ্বিতীয় ক্লাসটা হচ্ছে আমার হচ্ছে অর্থনৈতিক প্রথম পত্র এবং আলোচ্য বিষয় হচ্ছে অর্থনৈতিক সমস্যার প্রকৃতি। অর্থনৈতিক সমস্যার প্রকৃতির মধ্যে আছে অসীম অভাব, সীমিত সম্পদ এবং নির্বাচন। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অর্থনৈতিক সমস্যার পরেই আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা। আশা করি তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে। এবং আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি প্রথমত অর্থনৈতিক সমস্যা নিয়ে আমাদের সিলেবাসে আমরা অন্তর্ভুক্ত হয়ে গেছি, অর্থাৎ আমরা সিলেবাসে আলোচনায় চলে এসেছি। সিলেবাসের আলোচনায় আমরা যদি দেখি যে অর্থনৈতিক সমস্যা মানুষের দৈনন্দিন জীবনে অর্থাৎ প্রতিদিনই মানুষের অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। মূলত অর্থনৈতিক সমস্যা সম্মুখীন হতে হয় অসীম অভাব এবং সম্পদের সীমাবদ্ধতার জন্য। কারণ অসীম অভাব বলা হয় এই জন্য, মানুষের প্রতিদিনের যে অভাবগুলা, একটা অভাব পূরণ হলেই মানুষের আরেকটি নতুন অভাবের জন্ম দেয় এবং এই সব অভাব পূরণের জন্য যে সম্পদ, এই সম্পদগুলা পরিমাণ খুবই সীমিত, এই জন্য সম্পদকে সীমাবদ্ধ বলা হয়। মূলত অর্থনীতির যে সমস্যাটা মূলত এই দুইটা কারণেই অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। একটা হচ্ছে অসীম অভাব, একটা হচ্ছে সীমিত সম্পদ। এখন আসি আমরা অসীম অভাব নিয়ে। অসীম অভাব, অসীম অভাব, অসীম অভাব, অভাবটাকে অসীম বলা হয় কেন? আমরা প্রথমত তাহলে জানি অভাব কাকে বলে। অভাব হচ্ছে সেই বিষয়টা যেটা মানুষের প্রতিদিন যে দ্রব্য সামগ্রীর প্রয়োজন অনুভব করে সেটা হচ্ছে অভাব। অর্থাৎ মানুষের জীবন ধারণের জন্য প্রতিদিনে কিছু কিছু দ্রব্য সামগ্রীর প্রয়োজন হয়, এই দ্রব্য সামগ্রীর প্রয়োজনীয়তাই হচ্ছে অভাব। তাহলে আমরা বলছি এই অভাবটাকে অসীম বলা হচ্ছে। অভাবটাকে অসীম বলা হচ্ছে কেন? মানুষের একটা অভাব পূরণ হলেই আর একটা নতুন অভাবের জন্ম দেয়, এই জন্য অভাবকে অসীম বলা হয়। তাহলে তোমাদের এখানে বলে দিচ্ছি, তোমাদের যদি বলে যে অসীম অভাব কাকে বলে, যে মানুষের অভাবকে অসীম বলা হয় এই জন্য মানুষের একটা অভাব পূরণ হলে আরেকটা নতুন অভাবের জন্ম দেয় বা জন্ম হয়, এই জন্য অভাবকে অসীম অভাব বলা হয়। যেমন আমরা বলতে পারি মানুষের প্রতিদিনের যে চাহিদাগুলা, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলা মানুষের মৌলিক চাহিদা। এগুলা না হলে কিন্তু মানুষ বাঁচতে পারে না। মানুষের যখন এইসব অভাব পূরণ হয় তাহলে এইসব অভাব পূরণের পর মানুষের আবার নতুন নতুন অভাব দেখা দেয়। কী অভাব? যেমন আরামপদ দ্রব্যের অভাব। তাহলে মৌলিক অভাব যেগুলো প্রয়োজনীয় অভাব সেগুলো পূরণ হওয়ার পর মানুষের আরামপদ দ্রব্যের অভাবের দেখা দেয়। যেমন আমি বলি রেডিও, টিভি, ফ্রিজ, এগুলা হচ্ছে আরামপদ দ্রব্য। অর্থাৎ মৌলিক অভাব বা প্রয়োজনীয় অভাব পূরণের পরেই মানুষের আরামপদ অভাব দেখা দেয়। আবার দেখো, এইসব আরামপদ অভাব পূরণ হলেই মানুষের আবার আরেক ধরনের অভাব দেখে, সেটা হচ্ছে বিলাসজাত দ্রব্যের অভাব। যেমন যদি বলি যে প্রাসাদতুল্য অট্টালিকা, তারপর দামি গাড়ি, মূল্যবান অলংকার, এইসব বিলাসজাত দ্রব্যের অভাব দেখা দেয়। তাহলে এইভাবে মানুষের একটা অভাব পূরণ হলে আরেকটা অভাব, ওই অভাবটা পূরণ হলে আরেকটা অভাবের জন্ম দেয়। তাহলে বিলাসজাত দ্রব্যের উপর মানুষের আরও কিছু অভাব দেখা যায়। যেমন সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের আরও কিছু অভাব দেখা যায়। যেমন বর্তমানে আমরা যদি বলি সেলুলার ফোন, অর্থাৎ স্মার্টফোন, আরও কিছু বিলাসজাত দ্রব্য, এগুলা নতুন নতুন অভাব। তাহলে আগের যে অভাবগুলা অর্থাৎ মৌলিক অভাবগুলা, এগুলা পূরণ হলে আরামপদ দ্রব্যের অভাব, তারপরে বিলাসজাত দ্রব্যের অভাব, তারপরে আরও কিছু মানুষের জীবন ধারণের জন্য অর্থাৎ সময়ের পরিবর্তনের প্রেক্ষিতে আরও কিছু নতুন নতুন অভাবের জন্ম দেয়। এইভাবে দেখা যায় যে একটা অভাব পূরণ হলে মানুষের আরও নতুন নতুন অভাব দেখা দেয়, এই জন্য অভাবকে বলা হয় অসীম অভাব। তাহলে তোমরা অবশ্যই বুঝলা যে অসীম অভাবটা কি হচ্ছে? অভাবটা হচ্ছে মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় যেসব দ্রব্য সামগ্রীর প্রয়োজনীয়তা অনুভব করে সেটা হচ্ছে অভাব। আর এই অভাবটা হচ্ছে অসীম। অসীম হচ্ছে কোনটা? একটা অভাব পূরণ হলে মানুষের আরেকটা নতুন অভাবের সৃষ্টি হয় বা জন্ম হয়, এই জন্য অভাবকে অসীম অভাব বলা হয়। এরপরে আসো অসীম অভাব গেল, এরপরে আসো সীমিত সম্পদ। সীমিত সম্পদ, সীমিত সম্পদ। আসো অসীম অভাব,
সীমিত সম্পদ। সীমিত সম্পদ কেন বলা হয়? সম্পদ কাকে বলি? সম্পদ আমরা সাধারণত বুঝি যে মানুষের যেসব দ্রব্য দ্বারা মানুষ অভাব পূরণ করতে পারে সেগুলোকে সম্পদ বলা হয়। আমরা অর্থনীতিতে সম্পদ বলতে সাধারণত উৎপাদনের উপকরণকে বুঝাই। উৎপাদনের উপকরণগুলো কি কি? উৎপাদনের উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এই চারটা উৎপাদনের উপকরণকে আমরা অর্থনীতিতে সম্পদ বলছি। এই সব উপকরণ অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এইসব উপকরণ মানুষের প্রয়োজনের তুলনায় সীমিত। অর্থাৎ মানুষের যত অভাব রয়েছে সেই অভাবের তুলনায় তার কাছে এগুলা সীমিত। অর্থাৎ যেমন আমি যদি বলি একজন ভিক্ষুকের কাছে, তার কাছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলার কোনোটা আছে, কোনোটা নাই। আবার কারো কাছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন আছে কিন্তু তার আরও চাই। তাহলে আমরা জানি যে প্রত্যেকের কাছেই তার যে প্রয়োজনীয় সম্পদ সেটা হচ্ছে সীমিত। এই জন্য সম্পদকে সীমিত বলা হয়, কারণ মানুষের যত অভাব আছে এইসব উপকরণ দ্বারা তার অভাব পূরণ হয় না, পূরণ হলেও আবার নতুন অভাবের জন্ম দেয়। এই জন্য প্রত্যেকের কাছেই অভাবটা অসীম কিন্তু সম্পদের পরিমাণটা সীমিত। তাহলে আমরা বলছি সম্পদের পরিমাণ সীমিত, অর্থাৎ প্রয়োজনের তুলনায়, অর্থাৎ মানুষের অভাব পূরণের জন্য প্রত্যেক ব্যক্তির কাছে বা প্রত্যেক সমাজের কাছে যে সম্পদের পরিমাণ এই সম্পদটাকে সীমিত বলা হয় এবং এই জন্য সম্পদকে দুষ্প্রাপ্য বলা হয়। তাহলে আমরা বললাম অভাব অসীম, তারপরে অভাব পূরণের যে সম্পদ সেটা হচ্ছে সীমিত। তাহলে সীমিত সম্পদ, সম্পদ কি বললাম? যে উৎপাদনের উপকরণগুলোই হচ্ছে সম্পদ। উৎপাদনের উপকরণ কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে তোমরা দেখো এখন তাহলে অসীম অভাব, সীমিত সম্পদ। এখন আসি নির্বাচন। দেখো মানুষের অভাব যেমন অসীম, সম্পদ যদি একইভাবে অসীম হইতো তাহলে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হইতো না। তাহলে কী জন্য অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হচ্ছে? মূলত সৃষ্টি হচ্ছে অসীম অভাব সীমিত সম্পদের জন্য। অর্থাৎ এই সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণ করা হয় বলেই মানুষের অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হচ্ছে। এখন একইভাবে মানুষের অসীম অভাবের মতো সম্পদও যদি অসীম হইতো তাহলে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হইতো না। এই জন্য কী করতে হবে? তাহলে অসীম অভাব কি সীমিত সম্পদ দিয়ে পূরণ করা যাবে না? অবশ্যই যাবে। সেটা কি উপায়? সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে। নির্বাচন কি? নির্বাচন ইংরেজি হচ্ছে চয়েস, নির্বাচন হচ্ছে বাছাই করা। এখন বাছাই করা বলতে কি বুঝি? বাছাই করা বলতে বুঝি যে আমাদের যে প্রতিদিনের যে অভাবগুলো আছে বা প্রতিনিয়ত যেসব অভাব আছে এই সব অভাবের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের মনে করতে হবে যে গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ অভাবের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ অভাবটা পূরণের জন্য যে পরিমাণ সম্পদের প্রয়োজন এই সম্পদটা বাছাই নির্বাচন করাই হচ্ছে আমাদের এখানে যেটা নির্বাচন বা চয়েস বলছি। তাহলে আমরা এখানে দেখি নির্বাচন, নির্বাচন তাহলে অসীম অভাব, সীমিত সম্পদ এবং নির্বাচন। তাহলে আমরা নির্বাচন বলছি, নির্বাচন বলতে বুঝাইলাম আমরা সম্পদ, যেসব সম্পদ আছে এই সম্পদ দিয়ে আমাদের মূল কাজ হচ্ছে এই সম্পদ দিয়ে অভাব পূরণ করা। তাহলে আমাদের যেহেতু সম্পদের পরিমাণ সীমিত, অভাব যেহেতু অসীম, তাহলে সীমিত সম্পদ দিয়ে যেহেতু অসীম অভাব পূরণ করা সম্ভব নয়, কাজে অভাবের মধ্যে কিছু কিছু অভাব পূরণ করার জন্য আমাদের সম্পদগুলোকে বাছাই করতে হবে। অর্থাৎ আমাদের এই সম্পদগুলা কাজে লাগিয়ে কোন দ্রব্যটা বা কোন অভাবটা পূরণ করা যাবে। তাহলে আমরা নির্বাচন করব কোনটাকে? সম্পদগুলোকে। কিসের অনুসারে? অভাবের গুরুত্ব অনুসারে। অর্থাৎ কোন অভাবটা আগে প্রয়োজন কোন অভাবটা পূরণ করতে হবে, এই অভাব পূরণের জন্য আমাদের সম্পদ বাছাই করাই হচ্ছে বা অভাবটা বাছাই করাই হচ্ছে আমাদের নির্বাচন। তাহলে আমরা জানলাম অসীম অভাব, সীমিত সম্পদ, নির্বাচন। আমি তোমাদের এখানে বলে রাখি আবার যে অসীম অভাব যদি এইভাবে বলা যায় যে মানুষের অভাব অসীম, একটা অভাব পূরণ হলে আরেকটা নতুন অভাবের জন্ম দেয়, এই জন্য অভাবকে অসীম অভাব বলা হয়। আবার আসি সীমিত সম্পদ কী জন্য বলা হয়? এই যে উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলা প্রয়োজনের তুলনায় মানুষের হাতে খুব কম থাকে, অর্থাৎ যত অভাব তত থাকে না, এই জন্য সম্পদকে সীমিত বলা হয়, সীমিত সম্পদ বলা হয়। আবার নির্বাচন কি? অর্থাৎ অভাবের গুরুত্ব, কোনটা অভাব আগে পূরণ করতে হবে, কোনটা অভাব পরে পূরণ করতে হবে এবং কোন সম্পদকে কাজে লাগাতে হবে, এটা বাছাই করাই হচ্ছে নির্বাচন। এখন আসি আমরা দেখতে পেলাম যে অসীম অভাব, সীমিত সম্পদ এটা সমন্বয় করা যায় কিসের সাহায্যে? নির্বাচনের সাহায্যে। তাহলে অবশ্যই আমরা অসীম অভাবকে সীমিত সম্পদের সাহায্যে পূরণ করতে পারবো, তবে এটা অবশ্যই আমাদের কোন অভাবটা বেশি প্রয়োজন সেটা আগে কী করতে হবে? নির্বাচন করতে হবে। এরপরে আসি
সমাজের মূল সমস্যা। এখন সমাজের মূল সমস্যা কি কি? সমাজের মূল সমস্যা যে আমরা ব্যাখ্যা করব, সমাজের মূল সমস্যা ব্যাখ্যা করতে গিয়ে সমাজের মৌলিক যে সমস্যাগুলা কি কি সেটা ব্যাখ্যা করেছেন পল স্যামুয়েলসন, অর্থনীতিবিদ। উনি বলছে সমাজের মূল সমস্যা হচ্ছে তিনটা। একটা হচ্ছে কি সমাজের মূল সমস্যা, আচ্ছা মূল সমস্যা, মূল সমস্যা কি? একটা হচ্ছে কি উৎপাদন করা হবে, দুই নাম্বার হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে, তিন নাম্বার হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। অর্থাৎ এই তিনটা হচ্ছে সমাজের মূল সমস্যা। এটা বলছে কে? P.A. স্যামুয়েলসন। P.A. স্যামুয়েলসন সমাজের কয়টা সমস্যার কথা বলছে? তিনটা। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। অর্থাৎ ইংরেজিতে যদি বলতে চাই কি উৎপাদন করা হবে, হোয়াট টু প্রোডাক্ট, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, হাউ টু প্রোডাক্ট, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, ফর হোয়াম টু প্রোডাক্ট। তাহলে আমরা সমাজের মৌল যে তিনটা সমস্যা আছে, এই তিনটা সমস্যা যদি ব্যাখ্যা করতে যাই, প্রথমে ব্যাখ্যা করতে আমাদের কি উৎপাদন করা হবে। তাহলে আমরা একটা সমাজের কয়টা সমস্যা দেখতে পেলাম? P.A. স্যামুয়েলসনের মতে তিনটা সমস্যা দেখতে পেলাম। তিনটা সমস্যার মধ্যে প্রথম যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কি উৎপাদন করা হবে। কি উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে। আমি যদি বলি কি উৎপাদন করবে, তাহলে তোমাদের বুঝতে হবে যে আমার প্রয়োজনীয় অভাব কোনটা বেশি। অর্থাৎ অভাব তো অসীম, এই অসীম অভাবের মধ্যে আমার কোন অভাবটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জানি এখানে প্রত্যেকটা সম্পদেই অর্থাৎ উৎপাদনের উপকরণগুলার এগুলা কিন্তু বিকল্প ব্যবহার রয়েছে। অর্থাৎ কোনটা বেশি কোনটা কম ব্যবহার করে আমরা কিন্তু উৎপাদন করতে পারি। তা আমি বলছি যে তোমাদের অভাবের গুরুত্ব অনুসারে তোমাদের বাছাই করতে হবে যে কোন দ্রব্যটা উৎপাদন করা হবে। আমি যদি বলি এই প্রশ্নটার উত্তর কী হবে, কি উৎপাদন করা হবে, তোমরা বলবা যে মানুষের অভাব অসীম, অভাব পূরণের প্রয়োজনীয় সম্পদ হচ্ছে সীমিত, সীমিত সম্পদ দিয়ে সব অভাব পূরণ করা যায় না, তবে সীমিত সম্পদ দিয়ে বিশেষ কিছু অভাব পূরণ করা যায়। তাহলে বিশেষ অভাবটা কি, অর্থাৎ কোন অভাবগুলোর মধ্যে কোন অভাবটা আগে তুমি পূরণ করবা সেটা তোমাকে নির্বাচন করতে হবে। তাহলে আমি বললাম যে কি উৎপাদন করতে হবে বা কি উৎপাদন করা হবে সেটা সম্পদের বিকল্প ব্যবহারের মাধ্যমে তোমার যে প্রয়োজনীয় অভাবটা তুমি সেটা আগে পূরণ করবে। তাহলে এটা এখন চিত্রের সাহায্যে আমরা দেখাতে পারি। এখানে X দ্রব্য যদি হয়, এ পাশে Y দ্রব্য, তাহলে X দ্রব্য আর Y দ্রব্য, দুটা দ্রব্য আমরা উৎপাদন করব। দুটা দ্রব্যের মধ্যে কোন দ্রব্যটা উৎপাদন করব এটা দেখা যায় উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে। অর্থাৎ এটাকে বলা হয় PPC কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে তোমাদের পরে বিস্তারিত আমি বলবো। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটা রেখা যে রেখার সাহায্যে দুটা উৎপাদনযোগ্য দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে আমাদের উৎপাদন করতে হবে, অর্থাৎ এটা সম্পদের সীমাবদ্ধতাকে নির্দেশ করে। অর্থাৎ এই পরিমাণ সম্পদ আমাদের রয়েছে, এই সম্পদের মধ্যে আমরা দুটা দ্রব্য কিভাবে উৎপাদন করব, অর্থাৎ কোন দ্রব্যটা বেশি কোন দ্রব্যটা কম উৎপাদন করব। অর্থাৎ আমি বলছি যে কি উৎপাদন করা হবে, আমার X এবং Y এর মধ্যে X এবং Y এর মধ্যে কোন দ্রব্যটা বেশি প্রয়োজন বা কোন দ্রব্যটা প্রয়োজন আছে বা কোন দ্রব্যটার প্রয়োজন নেই। তাহলে যেই দ্রব্যটা প্রয়োজন আছে সেটাই আমাকে উৎপাদন করতে হবে। তাহলে দেখো এখানে আমি যদি বলি এটা হচ্ছে AB হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা AB। এখন এখানে উৎপাদন করা যায়, উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে উৎপাদন করতে হবে। তাহলে এখানে উৎপাদন আমি যদি C বিন্দু ধরি,
এখানে সি বিন্দুতে উৎপাদন করলে আমি ওয়াই দ্রব্যের ও এম পরিমাণ উৎপাদন করছি, আবার এক্স দ্রব্যের ও এন পরিমাণ উৎপাদন করছি। তাহলে এখানে আমি সি বিন্দুতে কী করলাম, ও এম পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করলাম এবং এক্স দ্রব্যে উৎপাদন করলাম ও এন পরিমাণ। আবার যদি ডি বিন্দু হয়, এটা ডি বিন্দুতে আমি এক্স দ্রব্যের ও এম ড্যাশ পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারি, আবার না ওয়াই দ্রব্যের ও এম ড্যাশ পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারি, আবার এক্স দ্রব্যের ও এন ড্যাশ দ্রব্য উৎপাদন করতে পারি। তাহলে আমি যদি বলি যে আমার সম্পদ সীমিত, আমাকে এ বি রেখার মধ্যে উৎপাদন করতে হবে, অর্থাৎ এটা আমার সম্পদ সীমানা রেখা, এই রেখার মধ্যে আমি যদি সি বিন্দুতে উৎপাদন করি তাহলে ও এম পরিমাণ ওয়াই দ্রব্য এবং ও এন পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো। আবার যদি ডি বিন্দুতে উৎপাদন করি তাহলে ও এম ড্যাশ দ্রব্য ওয়াই দ্রব্য এবং ও এন ড্যাশ এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো। এখন আমার কোনটা বেশি প্রয়োজন, এক্স দ্রব্যের প্রয়োজন না ওয়াই দ্রব্যের প্রয়োজন? এক্স দ্রব্যের যদি বেশি প্রয়োজন হয় তাহলে আমি ডি বিন্দুতে উৎপাদন করব, অর্থাৎ দুটা দ্রব্যই যদি প্রয়োজন হয় তাহলে এক্স বিন্দুর যদি বেশি প্রয়োজন হয় তাহলে আমি এক্স দ্রব্যের বেশি উৎপাদনের জন্য ডি বিন্দুতে উৎপাদন করব। কারণ হচ্ছে ডি বিন্দুতে ও এন ড্যাশ পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন হবে এবং ও এম ড্যাশ পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন হবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ও এম ড্যাশের চেয়ে ও এন ড্যাশ পরিমাণ বেশি। তাহলে এখন আরেকজন মনে করলো যে না আমার ওয়াই দ্রব্যের বেশি প্রয়োজন, তাহলে ও কী করবে, সি বিন্দুতে উৎপাদন করবে। সি বিন্দুতে উৎপাদন করলে ও এন পরিমাণ এক্স দ্রব্য এবং ও এম পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করা সম্ভব। তাহলে কার কাছে কোন দ্রব্যটা প্রয়োজন সেটা তার ব্যক্তি বা সমাজেই বলে দিবে, আমার কাছে এটা প্রয়োজন, আমি এটা বেশি উৎপাদন করব, আমার কাছে ওইটা প্রয়োজন, ওইটা বেশি উৎপাদন করব। তাহলে আমি এখানে প্রয়োজনীয়তার প্রেক্ষিতে, যেহেতু অভাব অসীম, অভাব পূরণের সম্পদ সীমিত, সেই জন্য আমি এখানে কোনটাতে উৎপাদন করব সেটা আমার সমাজের বিবেচ্য বিষয়। এখন আমি যদি বলি যে আমার এক্স দ্রব্য পুরাটাই উৎপাদন করব, তাহলে এখানে ওয়াই দ্রব্যের উৎপাদন হবে 0, অর্থাৎ এক্স দ্রব্যের উৎপাদন হবে ও বি এবং ওয়াই দ্রব্যের উৎপাদন হবে 0। আবার যদি মনে করি ওয়াই দ্রব্য পুরাটাই প্রয়োজন, তাহলে ও এ পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন হবে কিন্তু এক্স দ্রব্যের উৎপাদন হবে 0। এভাবে আমরা কি উৎপাদন করব আমার প্রয়োজন অনুসারে, অর্থাৎ কোন অভাবটা আগে পূরণ করব, আমার এক্স দ্রব্যের না ওয়াই দ্রব্যের, এইভাবে আমি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখাতে পারি কি উৎপাদন করা হবে। এরপরে আসি 2 নাম্বার হচ্ছে যে 2 নাম্বার হচ্ছে কিভাবে উৎপাদন করব, কিভাবে উৎপাদন করা হবে। তাহলে কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, এটা হচ্ছে সমাজের 2 নম্বর সমস্যা বা 2 নম্বর মৌল সমস্যা। এই সমস্যাটা হচ্ছে আমাদের যে উৎপাদন করার যে উপকরণগুলো অর্থাৎ সম্পদের পরিমাণ, এই সম্পদের পরিমাণ সীমিত হওয়ার কারণে আমরা সব উপকরণগুলো সমানভাবে বা ইচ্ছা করলেও বেশি ব্যবহার করে উৎপাদন করতে পারি না। তাহলে সমাজের প্রাপ্যতা আছে কোন সম্পদগুলো, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠনের মধ্যে কোন সম্পদটা বেশি আছে, যে সম্পদটা বেশি আছে ওটা বেশি কাজে লাগাবো, আবার যেই সম্পদের পরিমাণটা কম আছে সেটা কম কাজে লাগিয়ে আমরা একই পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারি। তাহলে আমরা সাধারণত দেখি আমাদের মতো দেশে বাংলাদেশের শ্রমের পরিমাণ বেশি, তাহলে এখানে যত সব উৎপাদন হয় সাধারণত দেখা যায় শ্রমনিবিড় উৎপাদন, অর্থাৎ আমাদের শ্রম বেশি মূলধন কম, তাহলে আমরা মূলধন কম কাজে লাগাই কিন্তু শ্রম বেশি কাজে লাগাই। আবার যদি দেখা যায় আমেরিকার মতো দেশ বা উন্নত দেশগুলোতে, সেগুলাতে শ্রমের পরিমাণ কম কিন্তু মূলধনের পরিমাণ বেশি, এই জন্য তারা যান্ত্রিক উপায়ে অর্থাৎ যন্ত্রপাতি কলকারখানা বেশি ব্যবহার করে কিন্তু শ্রম কম ব্যবহার করে। তাহলে আমি বলছি যে এখানে আমি কিভাবে উৎপাদন করব, সেই উৎপাদন প্রক্রিয়াটা নির্ভর করবে ওই সমাজের বা ওই দেশের বা ওই ব্যক্তির সম্পদের প্রাপ্যতার উপর, মানে উৎপাদনের উপকরণগুলা অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলা কোনটা বেশি রয়েছে। তাহলে আমরা এই বিষয়টা দেখাতে পারি সম উৎপাদন রেখা দিয়ে। সম উৎপাদন রেখা, এই পাশে যদি মূলধন ধরি, এই পাশে শ্রম,
অর্থাৎ আমরা দুটা উৎপাদনের উপকরণ দেখাইলাম, মূলধন এবং শ্রম। এখন মূলধন আর শ্রমের সাহায্যে আমরা একই পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারি। এটা আমরা সম উৎপাদন রেখার সাহায্যে ব্যাখ্যা করতে আইপি অর্থাৎ আইসো প্রোডাক্ট কার্ভ। অর্থাৎ আইসো প্রোডাক্ট কার্ভ বা সম উৎপাদন রেখা এমন একটা রেখা যে রেখার প্রতিটা বিন্দুতে দুটি উপকরণের সাহায্যে সমান পরিমাণ উৎপাদন নির্দেশ করে। মানে আমি যদি বলি যে এখানে যত উৎপাদন হয়, এখানে শ্রম লাগলো মনে করো এম পরিমাণ, ও এম পরিমাণ, মূলধন লাগবে তাহলে ও এন পরিমাণ। তাহলে এখানে যদি মনে করো এ বিন্দু, এটা এ বিন্দুতে যদি 10 মণ ধান হয়, 10 মণ ধান হইল। আবার বি বিন্দুতে যদি উৎপাদন করা হয়, বি বিন্দুতে দেখো শ্রমের পরিমাণ লাগছে কম, মূলধনের পরিমাণ লাগছে বেশি। তাহলে এই বি বিন্দুতেও কিন্তু 10 মণ ধান হবে। অর্থাৎ এই যে 10 মণ এখানে যে 10 মণ এ এবং বি বিন্দুতে উৎপাদনের পরিমাণ হবে সমান। কিন্তু এখানে দেখা গেল এ বিন্দুতে শ্রম লাগছে ও এম পরিমাণ, মূলধন লাগছে ও এন পরিমাণ। আবার বি বিন্দুতে শ্রম লাগছে ও এম ড্যাশ পরিমাণ, মূলধন লাগছে ও এন ড্যাশ পরিমাণ। তাহলে কাজে এটা হচ্ছে কি মূলধন নিবিড় বলা যায়, অর্থাৎ মূলধন বেশি লাগছে এই উৎপাদনটা, আর এটাকে বলা যায় শ্রম নিবিড়। তাহলে আমরা এখন দেখছি যে আমাদের যে সম্পদগুলা, এই সম্পদগুলা কোন সমাজে কেমন আছে বা কোন দেশে কেমন আছে। যে দেশে যেই সম্পদের পরিমাণটা বেশি আছে ওই সম্পদের পরিমাণ আমরা বেশি কাজে লাগাবো, বা অপেক্ষাকৃত কম পরিমাণ যে সম্পদ পাওয়া যাবে ওটা কম কাজে লাগাবো। তাহলে এইভাবে আমরা কোনো দ্রব্য সামগ্রী উৎপাদন করব। তাহলে আমি বললাম যে কিভাবে উৎপাদন করা হবে। এরপরে আসি কার জন্য উৎপাদন করা হবে। 3 নাম্বার, কার জন্য উৎপাদন করা হবে। কার জন্য মানে উৎপাদিত সম্পদটার লক্ষ্যটা কি, কে ভোগ করবে, কোন শ্রেণীর মানুষ ভোগ করবে। এখন আমি যদি বলি যে আমার উৎপাদিত দ্রব্যটা কে বা কারা ভোগ করবে, একজন উৎপাদনকারী কিন্তু বলে দিতে পারবে কোন সম্পদটা কে ভোগ করবে। এখন আমি যদি বলি এই যে মার্কারি কলম আমার হাতে যেটা আছে সেটা দেখতে পাচ্ছ অবশ্যই, এই যে মার্কারি কলম এটা কে ভোগ করে, ছাত্র অথবা শিক্ষক, এটা কিন্তু কৃষক ভোগ করে না। তাহলে আমার উৎপাদিত পণ্যটাই বলে দিচ্ছে কে বা কারা ভোগ করবে। এখন আমি যদি একটা 4 চাকার গাড়ি উৎপাদন কারখানা বসাই, তাহলে আমি বলে দিচ্ছি মূলত ওইটা কোন শ্রেণী ব্যবহার করছে, ধনিক শ্রেণী ব্যবহার করবে। ধনিক শ্রেণীর ব্যবহারের জন্য আমি উৎপাদন করছি, তাহলে ওটা একটা নির্দিষ্ট গোষ্ঠী উপকৃত হলো। এখন আমি যদি বাইসাইকেল উৎপাদন করি, বাইসাইকেলের কারখানা দিলাম মনে করি, তাহলে ওই উৎপাদিত পণ্যটি কে বা কারা ভোগ করবে, দেশের দরিদ্র বা সাধারণ মানুষরা ব্যবহার করবে। তাহলে ওই দ্রব্যটা আমার সব মানুষই ব্যবহার করছে। তাহলে উৎপাদিত দ্রব্যটাই বলে দিচ্ছে কে বা কারা ভোগ করবে। তাহলে আমি এখানে যেটা বিশ্লেষণ করলাম যে সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে 3টা। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে, এটা একটা গেল। তাহলে আমি যে আজকের বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে আলোচ্য বিষয় ছিল আমার অর্থনৈতিক সমস্যার প্রকৃতি। অর্থনৈতিক সমস্যার প্রকৃতির মধ্যে আলোচনা করলাম অসীম অভাব, সীমিত সম্পদ এবং নির্বাচন। অসীম অভাব বললাম মানুষের অভাব অসীম, একটা অভাব পূরণ হলে আর একটা নতুন অভাবের জন্ম দেয়, সেটা হচ্ছে অসীম অভাব। আর সীমিত সম্পদ, এইসব অভাব পূরণের জন্য যে সম্পদ সেগুলা প্রয়োজনের তুলনায় কম, এই জন্য সম্পদকে সীমিত সম্পদ বলা হয়। আর নির্বাচন হচ্ছে আমাদের যে অভাবগুলা, অনেকগুলো অভাব, এই অভাবগুলোর মধ্যে কোন অভাবটা বেশি প্রয়োজন সেটা বাছাই করা হচ্ছে নির্বাচন। আর সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা, সেটা কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে, সেটা হচ্ছে সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো থাকবে, করোনায় বাসায় থাকবে এবং মাস্ক ব্যবহার করবে। সবাইকে ধন্যবাদ।